আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 2025 সালে এই পাসপোর্ট করবেন। তো শুরুতে আপনারা গুগলে গিয়ে এই পাসপোর্ট সার্চ করবেন। করে প্রথম যেটা দেখতে পাচ্ছেন আমার কার্সারটা দেখুন। আপনারা সবসময় আমার কার্সারটা ফলো করবেন। এই পাসপোর্টের ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে এখানে একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি এখানে সাইন ইন করা লাগবে। এখন সাইন ইন করার জন্য আপনি রেজিস্ট্রেশন করা লাগবে। তো আমার যেহেতু আগে থেকেই সাইন ইন আছে, সেজন্য আমি আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি ভিতরে যাব। আর আপনারা যারা সাইন ইন করেন নাই, আপনারা সাইন ইনটা কিভাবে করে সেটা দেখে নেবেন। ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, আপনারা সেখান থেকে কিভাবে রেজিস্ট্রেশন করে সেটা দেখে নিতে হবে। আর আমার যেহেতু আগে থেকে আইডি আছে, সে কারণে আমার প্রয়োজন নাই। তো আমি সিম্পলি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি, তারপর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপর ভেরিফাই করলাম, তারপর সাইন ইন। সাইন ইন দেওয়ার পরে আমাকে এখানে ওরা বলে দিছে, আমি হাইলাইট করে দিলাম যে ম্যাক্সিমাম 6টা অ্যাপ্লিকেশন করা যাবে এটা দিয়ে। তো আমি এর আগে টুকটাক অনেকগুলো ট্রাই করছি, সে কারণে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলাই ট্রাই করলাম। সেজন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য নতুন করে একটা ট্রাই করব। অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখেন অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট, আপনি একটা নতুন পাসপোর্টের জন্য এখানে অ্যাপ্লাই করবেন। এই যে অ্যাপ্লাই আসলাম। আসার পরে শুরুতে দেখতে পাচ্ছেন পাসপোর্ট টাইপ। তো পাসপোর্ট টাইপে আপনার দুইটা পাসপোর্ট, একটা অর্ডিনারি আর একটা হলো অফিসিয়াল পাসপোর্ট। তো অফিসিয়াল পাসপোর্ট হচ্ছে যারা সরকারি চাকরি করে, সরকারি কর্মকর্তা, মিলিটারি, পুলিশ, ওনাদের জন্য। আর আমরা যারা সাধারণ নাগরিক, আমরা অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নেক্সট নেক্সটে যাব। নেক্সট হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। আমি এটা কম্পিউটারে করতেছি, সেই কারণে হয়তো মানে আপনারা যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা কম্পিউটারের ডিসপ্লে দেখতে পাচ্ছেন। আপনি ফোনে করলে হয়তো ডিসপ্লেটা ছোট হবে, কিন্তু অপশন সবগুলো একই রকম হবে, সো দুশ্চিন্তা করার কিছু নেই। এখন আপনি যদি নিজের জন্য পাসপোর্ট অ্যাপ্লাই করেন, তাহলে অ্যাপ্লাই ফর মাইসেলফ এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। এতে সে অটোমেটিক আপনি এই ওয়েবসাইটে যখন রেজিস্ট্রেশন করছিলেন তখন আপনি যে নাম দিছেন এই নামগুলো অটোমেটিক সে এখান থেকে নিয়ে নিবে। তো আমি যেহেতু আমার জন্য করছি না, সেজন্য আমি এটা দিব না। তো আমি যার জন্য করতেছি উনি একজন ফিমেল। তো আমি ফিমেল ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে এই যে গিভেন নেম বলছে, গিভেন নেম এটা হচ্ছে অবশ্যই এনআইডি, অথবা যদি 18 বছরের বেশি হয় তাহলে এনআইডি অনুযায়ী দিবেন। মানে যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে ন্যাশনাল আইডি কার্ড হিসেবে দিবেন, আর যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনের হিসেবে দিবেন। তো জন্ম নিবন্ধনের দেখবেন যে দুইটা নাম থাকে, বা অনেক সময় তিনটাও থাকে। তো আপনি ওই জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের আলোকে শুরুতে প্রথম নামটা দিবেন। তারপর শেষে হচ্ছে স্যার নামটা দিবেন। সেটা হচ্ছে এই যে বেগম, খাতুন, হোসেন, হুসাইন, এগুলাকে বলে স্যার নাম। এগুলা সবগুলা ঠিক এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবেই কিন্তু দেওয়া লাগবে। তারপর প্রফেশন সিলেক্ট করে দিবেন। আমি হাউস ওয়াইফ দিলাম। এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনি যে প্রফেশন দিবেন মানে পেশা দিবেন, সেটার জন্য অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে। এখন হাউস ওয়াইফের জন্য যেহেতু কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় না, সেজন্য এটার কোনো ডকুমেন্ট চাইবে না। কিন্তু আপনি যদি টিচার বা জব হোল্ডার বা প্রাইভেট সার্ভিস দেন বা আপনি কোনো চাকরি করেন, তাহলে আপনাকে টিন সার্টিফিকেট এগুলো দেওয়া লাগতে পারে। তবে সত্যটাই দিবেন। এরপর রিলিজিয়ন, ইসলাম দিলাম। আর সিলেক্ট কান্ট্রি কোড, এখানে আপনার হাত দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা বাংলাদেশি। এটা আমাদের জন্য অটো করা আছে। তারপর এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে। ফোন নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ
এখানে এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য ইমেল লাগে। এখন আমরা সবাই তো আর সবসময় মানে প্রতিদিন ইমেল ব্যবহার করি না। সে কারণে দেখা যায় ওনারা এই আপনার পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এটা আবার কখন রেডি হয়েছে, কি অবস্থা, কখন, এগুলো সব কিন্তু ইমেইলে আপডেট পাঠাবে। পাসপোর্ট রেডি হয়ে গেলে ইমেইলে বলে দিবে। এখন আপনি যদি নিয়মিত ইমেইল ব্যবহার না করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওনারা, যদি আপনি এখানে ফোন নাম্বারটা দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে দেন। হ্যাঁ, আপনি ফোন নাম্বারটা, আমি আগে ফোন নাম্বারটা দিয়ে নিই। হ্যাঁ, এই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখন আপনি যদি ফোন নাম্বার দেওয়ার পরে এখানে টিক চিহ্নটা দিয়ে দেন, তাহলে ওনারা ইমেইলের পাশাপাশি আপনাকে ফোনে মেসেজ পাঠাবে, এসএমএস পাঠাবে। এসএমএস পাঠালে আপনি মানে ইমেইল চেক করলে তো দেখলেনই, অথবা যদি ফোন ইউজ করেন তাহলে মেসেজ দিয়েও আপনি বুঝতে পারবেন আপনার পাসপোর্টের কি অবস্থা। আর ইনফরমেশন গুলো অবশ্যই বারবার যাচাই করে নেবেন। এরপর বার্থ ডেট, জন্ম তারিখ, কান্ট্রি। হ্যাঁ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন, যদি বাংলাদেশে জন্মগ্রহণ করেন তাহলে বাংলাদেশে, অথবা অন্য কোনো দেশে জন্মগ্রহণ করলে সেগুলো এখানে ক্লিক করে দিবেন। আমি বাংলাদেশি রাখলাম, যেহেতু আমি বাংলাদেশেরই জন্য করতেছি। তারপর কোন জেলায় আপনি জন্মগ্রহণ করছেন, আমি আমার জেলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে মাস, জন্ম তারিখ। তো জন্ম তারিখ সিম্পলি ওই জন্ম তারিখটা দিয়ে দিলাম। আমি জন্ম তারিখ দিয়ে দিলাম। তারপর সিটিজেনশিপ ইনফরমেশন, এটা হচ্ছে আপনি কিভাবে এই দেশের নাগরিক। অনেকেই জন্ম তারিখ, আমি বাই বার্থ দিলাম। এগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তারপর আমি ইনফরমেশন গুলো আবারও দেখে নিব সব ঠিক আছে কিনা। ওকে, তারপর সেভ এন্ড কন্টিনিউ। এখন আসছে অ্যাড্রেস। অ্যাড্রেসে এখানে একটা কথা বলছে, যদি আপনি এই যে যদি পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করেন, তাহলে পুলিশ ভেরিফিকেশন বা এটা পুলিশ ভেরিফাই করবে, সেটা এমনিতেও করে। তো আমি ডিস্ট্রিক্টটা দিয়ে দিচ্ছি। তারপর ভিলেজ দিয়ে দিচ্ছি। রোড এগুলো অপশনাল, এটা আমি দিব না। আর পোস্ট অফিস, এখানে একটা ব্যাপার মনে রাখা লাগবে, সেটা হচ্ছে আপনি কিন্তু নিজের গ্রাম আর এই যে রোড, ব্লক, সেক্টর ছাড়া এখানে আর কিছুই লিখতে পারবেন না। এখানে সবকিছু আগে থেকে সেট করে দেওয়া আছে, আপনি শুধু সিলেক্ট করবেন, এটাই। এখানে কিছু লেখার কোনো অপশন নাই। আর আমি আমার পুলিশ স্টেশন দিয়ে দিলাম। এই পুলিশ স্টেশনে কিন্তু আপনার এটা ভেরিফাই হবে, এটা মাথায় রাখা লাগবে। তারপর এখানে আরেকটা কথা বলছে যে ওই পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ হলো পুলিশ ভেরিফিকেশন হবে, আর বর্তমান অ্যাড্রেস যদি আপনি চেঞ্জ করেন সেটা সমস্যা নেই। সেটা হচ্ছে যে রিজিওনাল পাসপোর্ট অফিস বা আরপিওর কাজ, তারা এটা ভেরিফাই করে। তাদের যদি মনে হয় যে না, মানে আপনার চেঞ্জটা ঠিক আছে, তাইলে ওনারা এটা মানে ঠিক করে দিবেন। আর যদি ওনাদের কাছে কোনো জায়গায় সমস্যা মনে হয়, তাহলে কিন্তু ওনারা আপনার পাসপোর্ট ক্যান্সেল করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ওই এটা পাবেন না, পাসপোর্ট করার যে ফিটা প্রদান করছেন ওটা কিন্তু ব্যাক পাবেন না, এখানে পরিষ্কারভাবে লিখে দিছে। তো এগুলো কখনো ইনকারেক্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমার এখানে মানে বর্তমান ঠিকানা আর পার্মানেন্ট ঠিকানা দুইটা একই রকম। কারণ উনি গ্রামের, মানে উনি ওনার ডিস্ট্রিক্ট গিয়েই ওখানেই পাসপোর্ট করবে, এতে ভেজাল কম। কেন ভেজাল কম বললাম, কারণ আপনি যদি এই স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা দুটো যদি একই দেন, তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে একবার, মানে এক এক ঝামেলাতেই সব শেষ। আর আপনি যদি
গ্রামে মানে স্থায়ী ঠিকানা একটা দেন আর বর্তমান ঠিকানা আরেকটা দেন, আপনার 2 জায়গায় পুলিশ যাবে, 2 জায়গায় আপনাকে ডকুমেন্টস এগুলাই হাবিজাবি এগুলো আপনাকে দেখাতে হবে। সেজন্য আমি, যাতে ঝামেলা কম হয় সেজন্য আমি আমার গ্রামে গিয়েই কষ্ট করেই পাসপোর্টটা করব। সে কারণে আমি 2টা ঠিকানা এক করে দিলাম। এরপর এখানে, হ্যাঁ, এখানে আরেকটা কথা বলছে যে এখানে আপনি এটা ক্লিক করার কোনো ওয়ে না, এটা ওনারাই দিবে অটোমেটিক। আর এখানে আপনাকে খেয়াল রাখা লাগবে যে আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসটা কোন জায়গায়, সেটা হচ্ছে কুমিল্লা। তারপর এখানে বলে দিছে যে আপনার আবেদিত পাসপোর্ট অফিস মানে আপনি কুমিল্লা আরপিওতে পাসপোর্টের আবেদন করছেন। এখন এটা যদি কোনো কারণে, না সরি, এটা যদি আপনি এই কুমিল্লা ছাড়া ঢাকা অথবা চট্টগ্রাম অন্য কোথাও যদি জমা দিতে যান তাহলে কিন্তু এটা জমা দিতে পারবেন না। ঠিক আছে, আপনি আবেদন জমা দেওয়ার জন্য অবশ্যই পাসপোর্ট অফিসের বর্তমান ঠিকানা যেখানে দিছেন সেখানেই আপনাকে জমা দিতে হবে। এটা পরিষ্কার বলে দিছে কিন্তু। নেক্সট, এখন আসছে প্যারেন্টালার, সরি, আমাদের ওই যে ওটা শেষ হয়ে গেল, মানে এখন আসছে আইডি ডকুমেন্টস। এরপর আর 3টা পরে আমাদের পাসপোর্ট রেডি হয়ে যাবে। আমরা অ্যাড্রেস পর্যন্ত শেষ করলাম। তো আমি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন। এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন, আপনার এনআইডি কার্ড কিন্তু অলরেডি পাসপোর্ট অফিসের যে সার্ভার আছে সেখানে কিন্তু রেজিস্টার করা আছে বা আপডেট করা আছে। সে কারণে আপনি এনআইডি কার্ড দেওয়ার সাথে সাথে ওরা এখানে বলে দিচ্ছে যে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। ঠিক আছে, তো এগুলা কোনোভাবেই ভুল করবেন না। প্রয়োজনে এই যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা বারবার চেক করবেন ঠিক আছে কিনা, অনেকবার দেখবেন। এরপরে আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে যে আপনার আগে কোনো পাসপোর্ট আছে কিনা, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। যদি কোনো পাসপোর্ট না থাকে তাও বলবেন, থাকলেও বলবেন। এমআরবি থাকলে এমআরবি বলবেন, না থাকলে, তো এগুলো চাইলে চাইলে আবার আপনাকে এখানে কিছু কথা বলা লাগতে পারে। আর ই পাস ই ইলেকট্রনিক পাসপোর্ট থাকলে সেটাও বলবেন। সেক্ষেত্রেও আপনাকে কিছু রিজন দেখাইতে হইতে পারে যে কি কারণে আপনি আবার নতুন একটা পাসপোর্ট নিচ্ছেন। এখন আমার এখানে যেহেতু নাই, আমি না দিলাম। এরপর এখানে কিছু ইনফরমেশন ওনারা আপনি এতক্ষণ পর্যন্ত যেগুলা দাগালেন, যেগুলো ফিল আপ করে আসলেন, সবগুলো এখানে দিয়ে আপনাকে পুনরায় দেখাইছে যে এটুক পর্যন্ত কোনো ভুল আছে কিনা। তো বাংলা ইংলিশ দুইটাই দেখে নেন। তো ওনারা অলরেডি পিতার নাম মাতার নাম কিন্তু এনআইডি হিসেবে নিয়ে নিছে। পিতা মাতার নাম এনআইডি থেকে অলরেডি ওনারা এটা এখানে নিয়ে নিছে। আপনি এগুলা চাইলেও ঠিক মতো দিতে পারবেন না। ঠিক আছে, এরপর ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রি, আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা, যদি থাকে ইয়েস দিবেন আর যদি না থাকে নো দিবেন। এরপর এখানে একটা নোট আপনাকে সতর্কতা বলে দিছে যে যে আপনার যদি আগের কোনো পাসপোর্ট থাকে সেটা এমআরপি হোক বা ইলেকট্রনিক পাসপোর্ট হোক, আর আপনি যদি সেটা গোপন করে পুনরায় এই পাসপোর্ট করেন তাহলে এটা কিন্তু তাদের যে সেন্ট্রাল সিস্টেম হতে কিন্তু এটা কিন্তু ধরা খেয়ে যাবেন। তো ধরা খেয়ে গেলে আপনি পাসপোর্ট করার যে ফিটা আপনি দিচ্ছেন এটা কিন্তু আপনি আর ব্যাক পাবেন না, কিন্তু আপনার পাসপোর্ট বাতিল হয়ে যাবে। ও সরি, আসলে আমি একজনের আরেকটা আবেদন অলরেডি পেন্ডিং রাখছিলাম, তো এই কারণে এটা আর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লাল কালার আসছে, এটা আসার অন্যতম কারণ হচ্ছে আপনারা ভিডিও শুরুতে দেখবেন আমি একসাথে কয়েকটার আবেদন করছিলাম। তো আবেদন করার কারণে এখন যার আবেদন আমি করতেছি ওনাদেরই একজনের ইয়া এটা অলরেডি আগে আমি আবেদন করে কিছু স্টেপ পর্যন্ত আসছিলাম। এখন যেহেতু আমি এনআইডি নাম্বার সাবমিট করছি, তো এই কারণে এই এটা এখানে ধরা খেয়ে গেছে। সেজন্য আমি ওনার আগের যে ইনকমপ্লিট আছে ওই ইনকমপ্লিট থাকা অ্যাপ্লিকেশনটা আমি ডিলিট করে পুনরায় এখন যেটা আবেদন করতেছি এখানে হুম, আসবো। তারপর আসছে তারপর আসছে প্যারেন্টালার প্যারেন্টাল ইনফরমেশন মানে পিতামাতার
তথ্য। তো এখানে আমাদের আইডি কার্ডে খেয়াল করবেন যে বাংলায় আছে, ইংলিশে কিন্তু নাই। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে বার্থ সার্টিফিকেট, সে যদি ইংলিশে থাকে তাহলে ওভাবেই দিবেন, অথবা সঠিক স্পেলিংটা দিবেন। আমি সঠিক স্পেলিংটা দিয়ে দিচ্ছি বার্থ সার্টিফিকেট হিসেবে। প্রফেশন দিয়ে দিচ্ছি, ন্যাশনালিটি, ন্যাশনালিটি এটা অপশনাল, এটা আমি দিব না। তারপর মায়ের ইনফরমেশন, মায়ের নাম দিলাম, মায়ের প্রফেশন দিলাম, ন্যাশনালিটি দিলাম, এনআইডি কার্ড চাইছে, অপশনাল, আমি দিব না। এরপর লিগ্যাল গার্ডিয়ান, অনেকেরই দেখা যায় লিগ্যাল গার্ডিয়ান থাকে, অনেকেরই বাবা মা বেঁচে থাকে না, তখন তাদের একজন লিগ্যাল গার্ডিয়ান থাকে। তো ওনারা সেই লিগ্যাল গার্ডিয়ানটাই আসলে সিলেক্ট করবে। আমার এখানে যেহেতু নাই, আমি দিব না। আবার দেখে নিব। সেভ এন্ড কন্টিনিউ। এখন আসছে স্পাউস ইনফরমেশন। স্পাউস ইনফরমেশন, ম্যারিড হলে ম্যারিড দিবেন। আমার এখানে যেহেতু ম্যারিড, ম্যারিড দিলাম। স্পাউস নাম, এনআইডি থেকে বলছে, আমি এনআইডি থেকে স্পাউসের নামটা দিয়ে দিলাম। স্পাউসের প্রফেশন দিয়ে দিব, ন্যাশনালিটি দিয়ে দিব, এনআইডি কার্ড অপশনাল, অপশনাল যেটা সেটাই আমি আসলে দিব না। আমি আরেকবার দেখে নিচ্ছি শিওর হয়ে, তারপর আমি সাবমিট করব। নেক্সট। এখন আসছি ইমার্জেন্সি কন্ট্যাক্ট। ইমার্জেন্সি কন্ট্যাক্টে আমি আমি ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি। ছেলে হলে ছেলে, ওয়াইফ যাকে সবসময় পাওয়া যাবে তাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে। আর যাকে দিবেন তার অবশ্যই নামটা এনআইডি কার্ডে, মানে ওই তার এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবেই দেওয়া লাগবে। আপনার ইমার্জেন্সি একজন কন্ট্যাক্ট লাগবে। আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। এখানে অবশ্যই আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন না। এখানে অনেকগুলো অপশন আছে, অপশন থেকেই আপনাকে সিলেক্ট করা লাগবে। আমি সিলেক্ট করে দিলাম জাতীয়তা, ডিস্ট্রিক্ট কুমিল্লা, পোস্ট অফিস দিয়ে দিলাম, পুলিশ স্টেশন দিয়ে দিলাম, তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে বলছে, ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, তারপর ফোন নাম্বার, ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানেও আমি সিলেক্ট করে দিব যে সেন্ড এসএমএস অ্যাপ্লি। এখানে আমি যদি এটা সিলেক্ট করে দিই, তাহলে যখন আমাদের পাসপোর্ট রেডি হবে তখন এই নাম্বারেও, মানে আগে যে একটা নাম্বার দিলাম ওখানেও এসএমএস পাঠাবে, এখানেও এসএমএস পাঠাবে। তো আমি পুনরায় তথ্যগুলো একটু চেক করে নিই। বিসমিল্লাহ, নেক্সট। এখন আপনি কত বছরের করতে চাচ্ছেন? 64 পৃষ্ঠা 5 বছরের জন্য 6,325 টাকা, আর 64 পৃষ্ঠা 10 বছর 6,325 টাকা। এখন যদি আপনি 48 পৃষ্ঠা 5 বছর করেন তাহলে মাত্র 4,025 টাকা, আর 48 পৃষ্ঠা 10 বছর যদি করেন তাহলে 5,750 টাকা। আমি
48 পৃষ্ঠা 10 বছরের করতে চাচ্ছি। সম্ভবত নেওয়ার কথা না, তারপর আমি দেখি। এখানে আবার কথা বলছে যে আফটার সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে আপনি একবার যদি সাবমিট করে ফেলেন তাহলে আপনি আর এগুলা মানে ঠিক করতে পারবেন না। ওগুলো আর ঠিক করতে গেলে আরো ঝামেলা, সেই জন্য আপনাকে সব দেখে নিতে বলছে। ঠিক আছে, সকল তথ্য দেখে নিতে বলছে। এখানে রেগুলার ডেলিভারি 5,750, আর এক্সপ্রেস যদি নিতে চান মানে এটা দ্রুত, সেক্ষেত্রে 8,000 টাকার মতো পড়বে। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাকে শিডিউল নিতে হবে। জানুয়ারি মাসে কোনো ফাঁকা নেই, ফেব্রুয়ারি মাসেও নাই, তার মাসেও নাই, মার্চ মাসেও নাই। আমি কি কোথাও ভুল করলাম? প্লিজ ওয়েট হোয়াইল টু অ্যাভেলেবল ডেট টু সিলেক্ট ডেট টু অ্যাভেলেবল টাইম। এরকম হলো কেন? ভিডিও যদিও বড় হয়েছে, তারপর আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তা আমি এখানে একটা সমস্যা ফেস করছি, আশা করতেছি এটা আপনাদের কাজে লাগবে। তা আমি যখন এখানে রেগুলার ডেলিভারিতে ডেট খুঁজতেছিলাম, তখন আমি কোনো ডেটই পাচ্ছিলাম না। কিন্তু আমি যখন এক্সপ্রেস ডেলিভারিতে ডেট খুঁজছিলাম, তখন দেখতেছি এখানে আমি ডেট পাচ্ছি, তাও ফেব্রুয়ারি মাসে। কিন্তু আমি রেগুলার ওয়েতে ডেলিভারি মানে ডেট পাচ্ছিলাম না। তখন আমার মনে আসলো যে না, হইতে পারে যে এই যে আপনারা এখানে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন যে এক্সপ্রেসের ডেট আছে, কিন্তু রেগুলারে কোনো ডেট পাওয়া যাচ্ছে না। আমি তখন চিন্তা করলাম রেগুলার কোনো বন্ধ হয়ে গেছে নাকি। কিন্তু পরে আমি কিছুক্ষণ ট্রাই করলাম, ট্রাই করার পরে তারপরও পাচ্ছিলাম না। এরপর অনেকক্ষণ ট্রাই করছি, প্রায় 10 মিনিটের মতো হবে। 10 মিনিট পরে আমি যখন অবশেষে আবার একটু গেলাম, যাওয়ার পর আমি দেখলাম যে ডেট দেখাচ্ছে। সো আপনারা এই জায়গাটা খেয়াল রাখবেন। আপনারা অবশ্যই দেখবেন, অবশ্যই রেগুলারে দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন ডেট আসবে। এটা হয়তো তাদের সার্ভারের একটা সমস্যা। সরি, আমি অনেকক্ষণ খুঁজে কিছুক্ষণ ওয়েট করার পরে পাইলাম এই ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে কোনো ডেই খালি নেই, কোনো দিনই খালি নেই। কিন্তু ফেব্রুয়ারি মাসে এই 26, 27 তারিখ খালি আছে। সো আমি 26 তারিখের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিলাম। আর এখানে টাইম যেটা বলছে, টাইম একটা দিয়ে দিলাম। যদিও আমরা পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আমরা র্যান্ডমলি দিতে পারি না, আমাদের সিরিয়াল ধরে দিতে হয়। তারপর আমি দেখে নিলাম। বিসমিল্লাহ। তো আমাকে এখন এক নজরে সবগুলো ইনফরমেশন দেখাচ্ছে সব ঠিক আছে কিনা। তো এই পর্যায়ে এসে আমি আমার এনআইডি কার্ডের সাথে সবগুলো মিলে নিতে হবে। কোনো কোথাও যেন কোনো ভুল না থাকে। আমাকে 15 মিনিট টাইম দেওয়া হয়েছে, আমি এক নজরে মিলিয়ে দেখবো। এই অপশনটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি এখানে এতক্ষণ পর্যন্ত যা যা ফিল আপ করছেন সবগুলোই চেক করতে পারবেন। আপনারা এখানে এই যে ডান পাশে দেখেন, প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা সেগমেন্টের ডান পাশে উপরের দিকে দেখেন এডিট লিখে আছে। আপনার যে অংশে ভুল হবে বলে মনে হয়, আপনি এডিট অপশনে গিয়ে পুনরায় এডিট করে ফেলতে পারবেন। আর সাবধান, একবার যদি এটা ভুল হয়ে যায়, ভুল সাবমিট করে ফেলেন, তো সংশোধন তো অবশ্যই করতে পারবেন, সংশোধন করা যাবে, কিন্তু এটার জন্য যে পরিমাণ হয়রানি হবেন, যে পরিমাণ সময় নষ্ট হবে, যে পরিমাণ কাগজপত্র লাগবে, আপনার মনে হবে যে আপনি ফাস্টফুড করা থেকেও আরেকবার জন্ম নিয়ে মানে দুনিয়াতে আসা ভালো, এরকম মনে হবে। তাই অবশ্যই এই পর্যায়ে খুব সতর্কতার সহিত কাজটা করে ফেলতে হবে। ঠিক আছে, আমি এখন বিসমিল্লাহ সাবমিট করে দিচ্ছি। আর এখানে আমাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে আমি উপরে যে তথ্যগুলো দিলাম সবগুলো সঠিক কিনা। বিসমিল্লাহ, সঠিক। বিসমিল্লাহ। আমাকে আবারও জিজ্ঞেস করছে আমি সঠিক কিনা। বিসমিল্লাহ। তো এখানে বললো যে আমি ক্যান নট শিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট বিকজ রিশিডিউলিং অপশন ইজ ডিসেবল। ইফ ইউ নিড টু মেক রিশিডিউল প্লিজ ক্রিয়েট এ নিউ রেজিস্ট্রেশন। আবার রেজিস্ট্রেশন করা লাগবে। এখন আমি অফলাইন পেমেন্ট করব। এখন এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে অনলাইন পেমেন্ট আছে
আরেকটা হচ্ছে অফলাইন। এখন আপনি যদি অনলাইনে ক্লিক করেন, তো কোনো কারণে যদি আপনার অ্যাপ্লিকেশনটা কোনো কারণে যদি কারেকশন বা কোনো কিছু করা লাগে, পাসপোর্ট অফিস থেকে যদি কারেকশন করতে বলে, তখন আপনি কিন্তু এই বিকাশ বা নগদের মাধ্যমে যে টাকাটা পে করছেন, এটা কিন্তু আর ব্যাক পাবেন না। কিন্তু আপনি যদি অফলাইন পেমেন্টটা করেন এই চালানের মাধ্যমে, তখন আপনি যদি ভুল হয়, পাসপোর্ট অফিস থেকে পুনরায় আপনাকে কাজ করার জন্য বলে, তাহলে আপনার ওই টাকাটা কিন্তু আর লাগবে না। আপনি একই চালান কপি দিয়ে আপনি এটা আবার কারেকশন করতে পারবেন। তো ওই জন্য আমি প্রেফার করবো আপনারা এই চালান দিয়েই মানে আবেদন করার চেষ্টা করবেন। আর ব্যাপারটা আমি এরকমই জানতাম। তারপর আপনারা চেক করে নিবেন যে আমি যে ইনফরমেশনটা দিচ্ছি এটা সত্য কিনা। আমি যখন করছিলাম তখন এরকমই ছিল। ঠিক আছে? কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আমার এটা চলে আসছে। এখন আমি এটাতে ক্লিক করব। ক্লিক করে আমি পুনরায় অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল। আমার ডেট দিয়ে দিছে 26 ফেব্রুয়ারি। আর অ্যাপয়েন্টমেন্ট আইডিও দিয়ে দিল। তারপর এখানে প্রিন্ট সামারি দিল। আর ঠিক আছে, সবই ঠিকঠাক। আর কি কি ডকুমেন্ট লাগবে এগুলো এখানে বলছে। আমার এই প্রিন্ট সামারিটা ডাউনলোড করে ফেলা লাগবে। হবে না, এটা আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এই যে প্রিন্ট সামারিটা ডাউনলোড হয়ে গেল। এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং আর হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্ম 7 নম্বরে যেটা আছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, দুইটাই আপনাকে জমা দিতে হবে। আর এই যে প্রিন্টেড যেটা করবেন এটা, আর একদম অরিজিনাল আইডি কার্ড, তারপরে যে মাধ্যমে টাকা পেমেন্ট করবেন এই চালান, এটা সাথে রাখবেন। আর আগের যদি পাসপোর্ট থাকে সেটা রাখবেন। আর সরকারি চাকরি যদি করেন তাহলে সেগুলো আপনাকে ডকুমেন্ট সাথে রাখা লাগবে। তারপর আরো এডিশনাল কিছু ডকুমেন্ট আছে যেগুলো আমি যখন লাগবে তখন এগুলো আমি বলে দিব। এতক্ষণ আমরা যেভাবে পাসপোর্টের ফর্মগুলো ফিল আপ করছি এবং 2টা কাগজ ডাউনলোড করছি, আপনারা সেটা দেখছেন। তার ভিতর একটা হচ্ছে 3 পৃষ্ঠার, এটাকে বলে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম। আর আরেকটা হচ্ছে প্রিন্ট পাসপোর্ট সামারি। একটা 1 পৃষ্ঠার, যেটাতে একটা বারকোড থাকবে। আর আরেকটা হচ্ছে 3 পৃষ্ঠার ফর্ম। তো 3 পৃষ্ঠার ফর্মটা দেখতে এরকম। এই যে আমি আপনাকে এখানে দেখাচ্ছি, আপনি খেয়াল করুন। এই যে এরকম থাকবে। এই যে এরকম এরকম 1 পৃষ্ঠা। এখানে একটা কালো বারকোড থাকবে 2 পৃষ্ঠা। আর 3 পৃষ্ঠা। এই যে কার্সারটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার যেদিন পাসপোর্ট অফিসে যাবেন এখানে ডেট দিবেন। আর এই খালি জায়গায় আপনার সাইন করবেন, এটা নিবেন। পাশাপাশি এই কাগজটা তো নিবেনই, পাশাপাশি আপনাকে দেখাইতে হবে পাসপোর্ট সামারি। এই পাসপোর্ট সামারিটা দেখতে এরকম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনার পাসপোর্ট টাইপ, তারপরে অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিক্যান্ট নেম, তারপরে বার্থ সার্টিফিকেট, এরকম একটা কাগজ থাকবে। এখানে এরকম 7টা নাম্বার থাকবে। তো এই দুইটাই আপনাকে কালার প্রিন্ট করে, এটা ফটোকপি না, কালার প্রিন্ট করে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে আপনার এইগুলা দেখাইতে হবে। ঠিক আছে? তো এই পর্যায়ে আমাদের আলোচনা হবে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা। তো প্রথমত আপনি এই যে প্রিন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্ম ছাড়া আরও অনেকগুলো ডকুমেন্ট কিন্তু আপনাকে নিতে হবে। তো সেজন্য যে যে ডকুমেন্টসগুলো আমার লাগছিল এটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম এর আগে। তো আপনারা ওটা দেখতে পারেন। আর পাশাপাশি আমি তারপর একটা স্ক্রিনশট দিয়ে দিব যে ডকুমেন্ট কোনগুলো লাগছিল। তো আপনারা ওখান থেকেও দেখতে পারবেন। তারপরও আপনি যে পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট আবেদন করবেন, ওই অফিসে একবার গিয়ে বা যারা করছে ওনাদের থেকে খোঁজখবর নেবেন। আসলে এক পাসপোর্টে এক রকম। কেউ দেখা যায় এটা লাগে, কেউ ওটা লাগে না, এগুলো বলে। তো ওই জন্য আপনি এগুলো খোঁজ নিবেন, পাশাপাশি আমারগুলো দেখবেন। আর আরেকটাই গুরুত্বপূর্ণ কথা, আমি আমার পাসপোর্ট পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড, জন্ম নিবন্ধন সবগুলাই আসলে ভুল করছি। প্রাথমিক অবস্থায় ভুল ছিল, পরে আমি এগুলো আস্তে আস্তে সংশোধন করছি। তো আমি ওগুলো নিয়ে আমার এই ইউটিউবে আরও ভিডিও দিছি অনেক আগে। আমি এই ডেসক্রিপশনে এগুলা অ্যাড করে দিব। আপনাদের
যাদের আগ্রহ তারা দেখতে পারেন। বিশেষ করে আমার এনআইডি কার্ড সংশোধনের যে অভিজ্ঞতা, এমনকি পাসপোর্ট সংশোধনেরও অভিজ্ঞতা, সবগুলোই আমি আসলে নিজে, নিজে করছি। কোনো রকম দালাল দিয়ে আমার করা প্রয়োজন হয় নাই আল্লাহর রহমতে। তো আপনারা দেখতে পারেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি আরও গুরুত্বপূর্ণ অনেকগুলোই আলোচনা করব। আসসালামু আলাইকুম। আর আরেকটা ব্যাপার, আপনারা যদি কেউ সাইন ইন করতে সমস্যা হয়, শুরুতে আমরা যেটা দেখাইছিলাম, সাইন ইন করতে সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানান। আমি আরেকটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ, আমি জানিয়ে দিব। আসসালামু আলাইকুম।